হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। এর পূর্বে সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওটি দেখে না থাকলে প্লেলিস্ট থেকে ভিডিওটি অবশ্যই দেখে নাও। এখন আমরা সেট 2 নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এবারের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আচ্ছা, একের দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা? 5,70, 10,15, 21,63, 7,24। তাহলে আগে আমাদেরকে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। যখন দুটি মৌলিক সংখ্যার মধ্যে গসাগু 1 হয় তখন সেই সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। এখানে দেখো প্রথমে রয়েছে 5 এবং 70। 5 এবং 70 উভয়ই 5 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে গসাগু হচ্ছে 5, সুতরাং এ দুটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরপরে আছে 10 এবং 15। 10 এবং 15 উভয়ই 5 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে 10, 5 3 15। তাহলে 10 এবং 15ও পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরপরে আছে 21 এবং 63। আচ্ছা, 21 এবং 63 7 দ্বারা বিভাজ্য হয়। 7 3 21, 7 9 63। তাহলে এটাও হচ্ছে না। এরপরে রয়েছে 7 এবং 24। 7 এবং 24 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এক্ষেত্রে 7 এবং 24-এর গসাগু 1। সুতরাং 7 এবং 24 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে কোন উত্তরটা হচ্ছে অপশান ডি। এর পরের প্রশ্ন, পি এর 1/3 থেকে 4 কম এই সংখ্যামালাটি হলো। প্রথমে কি দেওয়া আছে 3p - 4। 3p - 4 বলতে কি পি এর 3 গুণ থেকে 4 কম। তারপরে কি দেওয়া আছে পি গুণিতক 1/3 - 4, অর্থাৎ কি পি এর 1/3 থেকে 4 কম। 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ। আর সি দেওয়া আছে 3p + 4, অর্থাৎ পি এর 3 গুণের সঙ্গে 4-এর যোগফল। এবং ডিতে কি দেওয়া আছে p/4 - 3, অর্থাৎ কি পি এর 1/4 থেকে 3 কম। তাহলে এখানে প্রশ্নে বলেছে পি এর 1/3 থেকে 4 কম, তাহলে অবশ্যই এই বির অপশানটা হবে পি গুণিতক 1/3 - 4। এরপরে 3 নম্বর বলছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এর কোনোটি নয়। যদি আমরা একটা প্রকৃত ভগ্নাংশ মনে করি 2/3, এর সঙ্গে যদি আবার একটা ভগ্নাংশ 3/5 গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো 2 3 6, 3 5 15। তাহলে 6/15 এটা কি ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে 2 3 দিয়ে কাটাকাটি হবে, 3 দিয়ে 6, 3 5 15। তাহলে 2/5 এটা কি ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে মনে রাখতে হবে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হয়। এরপরের প্রশ্ন 3/4 মধ্যে 1/16 আছে 64 বার, 12 বার, 4 বার, 3 বার। এটা বের করানোর জন্য আমাদেরকে কি করতে হবে 3/4-কে 1/16 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে 3/4 ভাজিত 1/16 সমান 3/4। এই ভাগ চিহ্নটা যখন উল্টে গুণ চিহ্ন হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে কি হবে এই যে ভগ্নাংশটা রয়েছে 1/16 এর অনন্য হয়ে যাবে। তাহলে 16/1। একটু কাটাকাটি করে নেব, 4 4 16 সমান তাহলে 3 4 12। তাহলে 3/4 মধ্যে 1/16 কতবার থাকবে 12 বার। তাহলে এখানে অপশান বি ঠিক হবে। এরপরে 1.283 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? দেখো এই সংখ্যাটা লক্ষ্য করো 1.283। দশমিকের আগে আমরা কি পড়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু দশমিকের পরে আমরা কি পড়েছি দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এখানে 8 কোথায় রয়েছে দশাংশ শতাংশের ঘরে। শতাংশ অর্থাৎ কি হবে তাহলে দশমিকের দুটো সংখ্যার পরে, দশমিকের পরে 2 নম্বর সংখ্যাটা, অর্থাৎ এর কত হবে এর 8-এর স্থানীয় মান হবে 8/100। তারপরে পরের প্রশ্ন 4 বছর পর নিতাইয়ের বয়স x বছর হলে বর্তমানে নিতাইয়ের বয়স কত? কি দেওয়া আছে যে 4 বছর পরে নিতাইয়ের বয়স দেওয়া আছে, তাহলে এখন বর্তমানে নিতাইয়ের বয়স কত হবে? তাহলে 4 বছর পর আছে বয়সটা কত 4 বছর পর নিতাইয়ের বয়স x বছর। অতএব বর্তমানে নিতাইয়ের বয়স হবে
তাহলে এক্স থেকে 4 বিয়োগ করে দেবো, তাহলে এক্স মাইনাস 4 বছর। তাহলে এখন বয়সটা আমরা পেলাম এক্স মাইনাস 4 বছর। আমি যদি 4 বছর পরে নিতের বয়স বের করি কী হবে, তাহলে এক্স মাইনাস 4 প্লাস 4, তাহলে -4 আর +4 কেটে যাচ্ছে, তাহলে এক্স হচ্ছে। তাহলে তার 4 বছর পর নিতের বয়স এক্স বছর হলে বর্তমানে নিতের বয়স কত হবে, না বর্তমানে নিতের বয়স হবে এক্স মাইনাস 4 বছর। এর পরের প্রশ্ন, একটি সরল কোণ ও সমকোণের মধ্যে সম্পর্ক কী? আমরা কি জানি, একটি সরল কোণ, এক সরল কোণ সমান কত ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি, ও এক সমকোণ সমান কত, এক সমকোণ সমান 90 ডিগ্রি। অর্থাৎ কি, সমকোণটা সরল কোণের অর্ধেক হচ্ছে। তাহলে এক সরল কোণ সমান কি হবে, সমকোণের মানে দুবার সমকোণকে গুণ করা হলে তাহলে এক সরল কোণ হবে। তাহলে অর্থাৎ লিখব, অতএব এক সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে একটি সরল কোণ ও সমকোণের মধ্যে সম্পর্ক হলো এক সরল কোণ সমান 2 সমকোণ। এর পরের প্রশ্ন কি রয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য হবে 6 সেমি, 4 সেমি, 2 সেমি। আচ্ছা, আমরা কি জানি, ব্যাসের অর্ধেক সবসময় ব্যাসার্ধ হয়। তাহলে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সমান 2 সেমি। অতএব বৃত্তের ব্যাস কি হবে, অতএব বৃত্তের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিতক ব্যাসার্ধ সমান 2 গুণিতক 2 সেমি সমান 4 সেমি। তাহলে এখানে অপশান কোনটা হবে, তাহলে এখানে অপশান বি হবে 4 সেমি। এর পরের কি প্রশ্ন কি বলেছে, 1276 সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। আচ্ছা, 1276 যখনই কোনো সংখ্যার 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে বলবে তখন কি করব, আগে লক্ষ্য করতে হবে দশকের ঘরের সংখ্যা। দশকের ঘরের সংখ্যা যদি 5-এর থেকে বড় হয় তাহলে কি হবে, শতকের ঘরে 1 বাড়বে এবং দশক ও এককের ঘরে 0 হবে। তাহলে এক্ষেত্রে দশকের সংখ্যা কত রয়েছে, 7 রয়েছে, 7টা গ্রেটার দেন 5, 7 5-এর থেকে বড়। তাহলে এখানে সংখ্যা কত হবে, এখানে তাহলে শতকের ঘরে 3 হবে, অর্থাৎ যেটা ছিল 1 থাকবে, 3 হবে, আর দশক এবং এককের ঘরে 0 হবে। তাহলে 1276 সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 1300। এর পরের প্রশ্ন, 52,87,321 সংখ্যাটির দুটি 2-এর স্থানীয় মানের গুণফল কত? তাহলে আগে সংখ্যাটি লিখে নিই, 52,87,321। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এখানে 2টা লক্ষের ঘরে আছে, তাহলে 2-এর পিঠে কটা শূন্য হবে, 1 2 3 4 5টা। তাহলে প্রথম 2-এর ঘরে করা হচ্ছে 1 2 3 4 5টা গুণিতক। এরপরে 2টা কার ঘরে রয়েছে, দশকের ঘরে, 2 ওটা একটা শূন্য হবে। তাহলে গুণ করলে কত হবে, 2 দিয়ে 4, 1 2 3 4 5 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6 হয়ে গেল। এরপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 4টি প্রশ্ন করতে হবে 2 নম্বরের করে। একে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18, 24 ও 32 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে সবচেয়ে ছোট সংখ্যা বলেছে তাই আমরা এক্ষেত্রে লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে 18, 24 ও 32 এর লসাগু নির্ণয় করব। 2-এ দেব 2 9 18, 2 12 24, 16 দিয়ে 32। 3-এ দেব 3 3 9, 3 4 12, 16 তো বিভাজ্য নয় তাই 16 নেমে যাবে। আবার 2-এ দেব 3 নামবে, 2 2 4, 2 8 16। আবার 2-এ দেব 3 নামবে, 2 1 2, 2 4 8, আর যাবে না। তাহলে অতএব 18, 24 ও 32 এর লসাগু সমান কত হবে, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4। একবার দেখে নেবে ঠিকঠাক লিখছো কিনা। তাহলে প্রথমে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4।
তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 3 6, 2 12, 12 2 24, 3 72, 4 4 2 8, 4 7 28, 288। তাহলে লসাগুটা পেলাম কত, 288। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে, যা 18, 24 ও 32 দ্বারা বিভাজ্য। অতএব সবচেয়ে ছোট সংখ্যা হবে 288, যা 18, 24 ও 32 দিয়ে বিভাজ্য। এর পরের প্রশ্ন আছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। তাহলে এক্ষেত্রে দেখো সবগুলো দশমিকে দেওয়া আছে। তাহলে দশমিকের আগে দেখো এর প্রথমে 0 আছে, এরও প্রথমে 0, এর প্রথমে 5 আছে, এর প্রথমে 0 আছে। তাহলে সবথেকে বড় হচ্ছে 5.34টা, এটা সবথেকে বড় হচ্ছে। যেহেতু ছোট থেকে বড় বলেছে তাহলে এটা আমাকে সবথেকে শেষে লিখতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা বাদ থাকলো। এই 3টা সংখ্যার মধ্যে আমি সবথেকে ছোট কোনটা নির্ণয় করব। তাহলে এবার আমি 0 তো সবারই প্রথমে রয়েছে দশমিকের আগে, ওটা বাদ দাও। এবার দশমিকের পরের সংখ্যা লক্ষ্য করব। দশমিকের পরে দেখো এখানে 5 রয়েছে, এটাতেও 5 রয়েছে, এটাও 5 রয়েছে, 3টে দিয়ে সমান রয়েছে। এরপরে দ্বিতীয় সংখ্যা দেখো, এর 3 রয়েছে, এর 2 রয়েছে, এর 1 রয়েছে। তাহলে যেখানে 1 আছে সেটা ছোট হবে, তারপর যেখানে 2 রয়েছে সেটা হবে, তারপর যেখানে 3 রয়েছে সেটা হবে। তাহলে লিখে নেব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অথবা তোমরা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে লিখে নিতে পারো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে তাহলে কোনটা হচ্ছে 0.513, কমা, তারপর 0.52, তারপর 0.534, তারপরে 5.34। অথবা তোমরা এভাবেও লিখতে পারো 0.513 লেস দেন 0.52। কেন বলো তো, এটা থেকে এটা বড়, এই জন্য এদিকে হাঁটা রেখেছি। আবার লেস দেন 0.534 লেস দেন 5.34 হলো, যেটা খুশি লিখতে পারো। এর পরের প্রশ্ন, পরে কি রয়েছে, সুনিতার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ রাজীবকে দেবে। সুনিতা মোট কতগুলি কুল রাজীবকে দেবে? তাহলে সুনিতার কাছে মোট কতগুলি কুল আছে? সুনিতার কাছে মোট 36টি কুল আছে। লিখে নেই, সুনিতার কাছে মোট কুল আছে সমান 36টি। এবার সে তার মোট কুলের 2/3 অংশ রাজীবকে দেবে। তাহলে রাজীবকে কত দেবে? রাজীবকে দেবে সমান 36-এর 2/3 অংশ। তাহলে 36 গুণিতক 2/3 টি, তাহলে 3 3 3 দিয়ে 6, তাহলে 12 3 36 হয়, তাহলে 12 দিয়ে 24টি। অতএব সুনিতা মোট 24টি কুল রাজীবকে দেবে। হলো। এরপরে 5 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2.172 হবে? তাহলে মনে করো, একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো 7 থেকে কত বিয়োগ করলে 4 হবে? তাহলে আমরা কি করব, 7 থেকে কত বিয়োগ করলে 4 হবে এটা পাওয়ার জন্য আমি 7 থেকে 4 বিয়োগ করে দেব। তাহলে আমি যদি 7 থেকে 4 দিই, বিয়োগ বাদ দিই, তাহলে 3 হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে আমরা 4 পাবো। তাহলে একই রকম আমরা 5 থেকে তাহলে এইটা বাদ দিয়ে দেবো, দিলে 5 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এইটা হবে পাবো। আচ্ছা, একটু বিয়োগ করাটা দেখে না, এগুলো প্রায় ভুল হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা কি লিখে নেব, 5.000। কেন লিখবো, এখানে দশমিকের পরে 3টা সংখ্যা রয়েছে এই জন্য। তাহলে 2.172 বাদ দিয়ে দিলাম। এবার ধার করা বিয়োগ, 5 থেকে 1 ধার করে নেব, দিলে এখানে 4 থাকবে। এখানে কিন্তু থাকছে দেখুন 10, 1 নিয়ে নিলে এখান থেকে এখানে 10 হচ্ছে। আবার 10 থেকে এখানে 1 নিয়ে নেব, তাহলে এখানে 10 হবে, কিন্তু এখানে থাকছে 9।
এখানে যখন 10 থাকছে এখান থেকে 1 ধার করে নেব, তাহলে এখানে থাকবে 10 আর এখানে থাকবে 9 হলো। তাহলে সহজে বিয়োগ হয়ে যাবে। 10 থেকে 2 গেলে 8, 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 1 গেলে 8.4 থেকে 2 গেলে 2। এই বিয়োগটা ঠিক আছে কিনা কীভাবে জানবো? তাহলে এই দুটো সংখ্যা আমি যোগ করে নেব। 8 আর 2 যোগ করে 10, 10-এর 0 হাতে 1, 7 2 9 কে 10-এর 0 হাতে 1, 8 1 9 কে 10-এর 0 হাতে 1, 2 2 4 1 5 পেয়ে যাচ্ছি 5। তাহলে এটা ঠিক আছে। এভাবে তোমরা পরীক্ষাতে চেক করে নেবে। তাহলে লিখি, অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে বিয়োগফল 2.172 হবে। এরপরে 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করব? 835 দ্বারা একে ভাগ করে নেব। 835 দ্বারা একে ভাগ করে নিই। হলো। এবার দেখো, এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে, কিন্তু এখানে 234, এখানে 835। তাহলে 835 দ্বারা 234কে ভাগ যাবে না, এই জন্য 4টা সংখ্যাকে এখানে প্রথমে ভাগ করতে হবে। আচ্ছা, একটু ভাগ করার আগে কীভাবে আমি গুণ করব? প্রথমে দেখো, এখানে 8 আছে, এখানে যদি একটা সংখ্যা নিয়ে 2 হচ্ছে, তাহলে 2কে ভাগ করা যাবে না। তাহলে 23 মানে কত? 8 2 16, 8 3 24। 3 যদি আমি গুণ করি বেশি হয়ে যাবে, তাহলে আমাকে 2 দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। অর্থাৎ 835কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 2 5 10 0 হাতে 1, 2 3 6 1 7, 8 2 16, তাহলে 2 হবে 1670। আচ্ছা, 5 1 ধার করে নেব, 14, 14 থেকে 7 গেলে 7, এখানে থাকছে 2, এখান থেকে ধার করব 12, 12 থেকে 6 গেলে 6, 1 নিয়ে নিয়েছি মানে 1 থাকছে, 1 থেকে গেলে 0, এরপরে 7 নামবে। এবার দেখো, এবার কত যাবে? নামতে রাখতে হবে। 8 8 64, 8 9 72, তাহলে 8 যেতে পারে। একটু গুণ করে দেখে নিতে হবে। 835কে 8 দ্বারা গুণ করি, 8 5 40 0 হাতে 4, 8 3 24, 25 26 27 28 8 হাতে 2, 8 8 64 65 66, তাহলে 8 হচ্ছে 6680। তাহলে 8 দিয়ে দিই, 6680। তাহলে 7 1 ধার করব, 15, 15 থেকে 8 গেলে 7। আচ্ছা, এখানে একটু ভুলে গেছে, এখানে 6 নামানোর জায়গায় 7 নামানো হয়ে গেছে। আচ্ছা, আমি এটা নতুন করে আবার একটু করে দিচ্ছি। 835 দ্বারা একে ভাগ করব, 3 4 5 6 7। তাহলে প্রথমে 2 দিয়েছিলাম, 2 দেব, 2 দিয়েছিলাম, কত হয়েছে? 1670। তাহলে 5 14 থেকে 7 গেলে 7, এখানে 6, এরপরে 6 নামবে, তাহলে 8 দেব, 8 দিলে হচ্ছে 6680। 6 1 ধার করলে 15, 15 থেকে 8 গেলে 7, এখানে 1 ধার নিয়ে নিয়েছি মানে 7 মানে জায়গায় 6 থাকছে, 6 থেকে 6 গেলে 0 হবে। এবার পরের সংখ্যা দেখো 7 নামবে, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, এটা 0 দিয়ে দেবো, তাহলে 0। 767টি ভাগশেষ থাকছে। তাহলে কত ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? লিখব, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি হবে না, 835 থেকে আমি 767টা বাদ দিয়ে দেব, তাহলে 835 বিযুক্ত 767। তাহলে বিয়োগটা সাইডে করে নেবে ডান দিকে, 767, তাহলে ধার করা বিয়োগ এটা, তাহলে 15 থেকে 8 গেলে 7 থাকছে 2, 1 ধার করে নেব, তাহলে হচ্ছে 12, 12 থেকে 6 গেলে 6, এখানে 8 থেকে নিয়ে নিয়েছি, তাহলে 7 থাকছে, 7 থেকে 7 গেলে 0, অর্থাৎ কত হচ্ছে 68। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 68। এরপরে কি রয়েছে দেখো, বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 2y বছর।
10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 10 বছর পর তাদের বয়সের সমষ্টি করতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখো, বর্তমানে রাম এবং রহিমের বয়সের সমষ্টি দেওয়া আছে 2x + 2y বছর। তাহলে 10 বছর আগে তখন কি হবে, দুজনের বয়সটা বিয়োগ হয়ে যাবে। যেহেতু দুজনের বয়স, তাহলে 10 × 2 অর্থাৎ 20 বাদ দিয়ে দেবো। আবার 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি করতে হবে, তখন 10 × 20 দুজনের বয়সের সমষ্টি। তখন কী হবে, যা আছে তার সঙ্গে 10 দিয়ে 20 যোগ করে দেব। আচ্ছা, একটু লিখে নিই। রাম ও রহিমের বর্তমান বয়সটা কত আছে, রাম ও রহিমের বর্তমানে বয়সের সমষ্টি 2x + 2y বছর। অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত ছিল, বর্তমান বয়স থেকে তাহলে ওইটা বাদ দিয়ে দেব। তাহলে বর্তমান বয়স কত, 2x + 2y। যেহেতু দুজনের বয়স, এই জন্য 10 × 2, এটা বাদ দিতে হবে, বছর। তাহলে সমান হবে 2x + 2y - 20 বছর। তাহলে এটা ছিল তাদের 10 বছর আগের বয়স। এবার 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি করতে হবে। অতএব 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে তাহলে বর্তমান বয়স কত আছে, 2x + 2y প্লাস এর সঙ্গে দুজনের বয়স 10 বছর পরে, এই জন্য 10 × 2 যোগ করতে হবে, বছর। তাহলে সমান হবে 2x + 2y প্লাস 10 দিয়ে 20 বছর হলো। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 2x + 2y - 20 বছর, এবং 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 2x + 2y + 20 বছর। এরপরে 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে কোনো 4টা প্রশ্ন থাকবে 3 নম্বর করে, তাহলে 3 × 4 = 12 নম্বরে থাকছে। এই 12 নম্বর তোমাদেরকে করতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি রয়েছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? আমরা কি জানি বলো তো, আমরা আগে পড়েছি যে দুটি সংখ্যার লসাগু × গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, আবার লসাগুও দেওয়া আছে, গসাগুও দেওয়া আছে, তাহলে আমরা অপর সংখ্যাটি সহজেই পেয়ে যাব। তাহলে একটু আগে লিখে নিতে হবে কি দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু সমান 8, লসাগু কত দেওয়া আছে, 280। আর কি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে, 56। তাহলে আমরা কি জানি, একটু লিখে নেব এই ভাষাটা। আমরা জানি দুটি সংখ্যার গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা কি হবে, অতএব অপর সংখ্যা সমান বড় টাকা দিয়ে দেব, উপরে কি লিখব, দুটি সংখ্যার গসাগু গুণিতক লসাগু, আর নিচে লিখব একটি সংখ্যা। তাহলে এখানে গসাগু কত, 8, লসাগু কত, 280, বা একটি সংখ্যা কত আছে, 56। কাটাকাটি করে নেব, 8 × 7 = 56। এবার 7 দ্বারা একে ভাগ করা যাবে, দেখো 7 × 4 = 28, 7 × 0 = 0, অর্থাৎ কত হচ্ছে, 40। তাহলে অপর সংখ্যাটা আমরা কত পেলাম, অতএব অপর সংখ্যাটি হবে 40 হলো। এরপরে
একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে? তাহলে এখানে কি প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এখানে কি বলেছে? এখানে বলেছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে যখনই কমপক্ষে বলবে তখন আমাদেরকে কি বের করতে হবে? আগেই বলেছি লসাগু বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু লসাগু করে নিই। 14 আর 35 লসাগু করে নেব। 7 দেব, 7 দিয়ে 14, 7 5 35, আর যাবে না। তাহলে 14 ও 35 লসাগু সমান 7 গুণিতক 2 গুণিতক 5। তাহলে 7 দিয়ে 14 5 70। তাহলে অতএব কমপক্ষে কত পথ গেলে? কমপক্ষে 70 ডেসিমিটার। এককটা কি দেওয়া আছে? ডেসিমিটার। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে এই ভাষাটা লিখে দেব। অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এরপরে রয়েছে রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে আমরা জানি না রাজিয়ার কাছে কত টাকা আছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব, মনে করি রাজিয়ার কাছে টাকা আছে বা রাজিয়ার সম্পূর্ণ টাকা সমান এক অংশ। এবার কি বলেছে? সুনিতা এবং দেবনাথকে কত টাকা দিয়েছে সেটা বের করব। তাহলে দেবনাথ এবং সুনিতাকে দিয়েছে, দেবনাথ ও সুনিতাকে দিয়েছে, তাহলে দেবনাথকে কত দিয়েছে? 2/5 যুক্ত সুনিতাকে কত দিয়েছে? 3/10 অংশ। লসাগু করে নেব। তাহলে 5 আর 10 লসাগুটা ডান দিকে করতে হবে। 5 একে 5, 5 দিয়ে 10। তাহলে 5 গুণিতক 2 সমান 10। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? 10। দেখো 5 2 10 হয়, তাহলে লবের সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে লব এখানে 2 আছে আর 5 2 10, 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়ে 4 যুক্ত 10 একে 10 হয়, মানে তাহলে 3 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 3 অংশ সমান 7/10 অংশ। এবার দেখো কি বলেছে? রাজিয়াকে তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তাহলে আমি এইটা দেবনাথ এবং সুনিতাকে দিয়ে দিয়েছি। তাহলে কতটা দিলাম? 7/10। তাহলে বাকি কত রয়েছে? তাহলে বাকি টাকা সমান 1 বিযুক্ত 7/10। এটাও লসাগু করবো একই রকম। তাহলে নিচে 10 হবে, যেহেতু একের নিচে কোনো সংখ্যা নেই তাহলে ডাইরেক্ট একের সঙ্গে 10টা গুণ হয়ে যাবে। তাহলে 10 - 7 অংশ সমান 3/10 অংশ। তাহলে রাজিয়ার কাছে এখন 3/10 টাকা পড়ে রয়েছে, 3/10 পড়ে রয়েছে। এই 3/10 বলতে কত? এই 3/10 বলতে 180 টাকা। তাহলে কি শর্ত দেওয়া আছে? না, শর্তানুসারে 3/10 সমান 180 টাকা। তাহলে 1 অংশ সমান কত? 180 গুণিতক, তাহলে এই ভগ্নাংশটা দেখো যখনই বাম দিক থেকে ডান দিকে আসবে তখন এর অনন্য হয়ে যাবে। তাহলে 10 উপরে হবে আর নিচে হবে 3। কাটাকাটি করে নেব। 3 6 18 60। তাহলে 60 10 600 লিখব। অতএব রাজিয়ার কাছে 600 টাকা ছিল। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে সরল করো। আচ্ছা, সরল করো বলে তোমরা অঙ্কটা খাতাতে তুলে নেবে। নেওয়ার পরে তোমরা কি করবে? প্রথমে বন্ধনের কাজ।
কোন বন্ধনী আগে যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনের কাজ করতে হবে। তাহলে প্রথম থেকে আমি পুরো অঙ্কটা তুলে নেব। তাহলে 1 বিযুক্ত তৃতীয় বন্ধনী হাফ ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিযুক্ত হাফ প্রথম বন্ধনী হাফ বিযুক্ত, তাহলে এই রেখা বন্ধনীর কাজ হবে। তাহলে এখানে 3 আর 6 এর লসাগু করতে হবে। 3 একে 3, 3 2 6, তাহলে 3 এবং 6 এর লসাগু কত হবে? 3 এবং 6 এর লসাগু হবে 6, তাহলে হরে হবে 6, তাহলে 3 2 6 বিযুক্ত 6 একে 6, তাহলে 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান 1 বিযুক্ত হাফ ভাজিতক যা আছে তুলে নেব। তারপরে এখানে হাফ মাইনাস, তাহলে 2 থেকে 1 গেলে 1, 1 এর 6, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এর পরের লাইনে একই রকম পুরোটা তুলে নেব, 2 মাইনাস হাফ। এবার কি করতে হবে? এবার এই প্রথম বন্ধনীর মধ্যে যেটা রয়েছে এই দুটো লসাগু করব। তাহলে 2 আর 6 এর লসাগু, 2 এ দেব 2 একে 2, 2 3 এ 6, তাহলে 2 এবং 6 এর লসাগু কত হবে? 6, 6 লসাগু হলো, তাহলে 2 3 এ 6 হয়, 3 একে 3 মাইনাস 6 একে 6, একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। 1 বিযুক্ত হাফ ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিযুক্ত হাফ। দেখো এখানে কিন্তু কিছুই চিহ্ন নেই, এই জন্য এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন, অর্থাৎ এর। তাহলে এর 3 থেকে 1 গেলে 2, 2 এর 6, প্রথম বন্ধনীটা উঠে যাবে। এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এখানে একটু কাটাকাটি করে নেব, 2 3 এ 6 হলো, সমান 1 বিযুক্ত হাফ ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিযুক্ত, এবার গুণ করে নেব। তাহলে উপরে কিছু নেই, এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 2 3 এ 6, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী 1 বিযুক্ত হাফ ভাজিতক। এবার এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লসাগু করে নেব 6, যেহেতু 2 এর হরে কিছু নেই তাহলে 2 এর সঙ্গে 6টা গুণ হয়ে যাবে, তাহলে 2 6 12 থেকে 1 বিয়োগ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার 1 বিযুক্ত তৃতীয় বন্ধনী হাফ ভাজিতক, তাহলে 12 থেকে 1 গেলে 11, 11/6, দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল। এবার তৃতীয় বন্ধনী, তাহলে 1 বিযুক্ত, এটার কি হবে? এবার উল্টে দেব, তাহলে হাফ গুণিতক অনন্যক হয়ে যাবে, যখনই ভাগ চিহ্নটা উল্টে গুণ চিহ্ন হবে তখন এটা অনন্যক হয়ে যাবে, তাহলে 6/11, 2 3 এ 6, একটু কাটাকাটি করে নিলাম, আর যদি না কাটাকাটি হয়ে গুণ করে নেবে, তাহলে 1 বিযুক্ত, তাহলে করতে হবে 3/11, আর তৃতীয় বন্ধনী দেওয়ার দরকার নেই, তাহলে সমান এখানে লসাগু হবে 11, 11 একে 11 মাইনাস 3, তাহলে 11 থেকে 3 গেলে 8/11 হলো। পরের প্রশ্ন, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনে 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? এটা এরকম অঙ্ক পড়লে এগুলোকে ঐক্য নিয়মে বের করতে হয়, তোমরা জানো। প্রথমে আমরা কি করব? একটা সমস্যা তৈরি করে নেব। আচ্ছা, যেটা বার করতে হবে সেটাকে আমরা সবসময় ডান দিকে রাখবো। এখানে কি বের করতে হবে? সময় বের করতে হবে, তাহলে সময়টাকে আমরা ডান দিকে রাখবো। আচ্ছা, আগে এখানে লিখে নেব ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা এককটা হবে জন। আর কি রয়েছে? মজুদ খাদ্য। মজুদ খাদ্যটা কিসে দেওয়া আছে? মজুদ খাদ্য ব্যাকেটে লিখবো কিগ্রা, এটা কিগ্রাতে আছে। আর সময়টা কিসে দেওয়া আছে? দিনে দেওয়া আছে। কি দেওয়া আছে? 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিন চলে হলো। এবার কি দেওয়া আছে দেখো, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ছিল কত? 150 কিগ্রা আটা, তাহলে সেখান থেকে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে 150 বিযুক্ত 30 সমান 120 কিগ্রা আটা এখনও রয়েছে। আর কি বলেছে? যে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। আগে কতজন ছিল? 20 জন, এখন 5 জন চলে গেছে, তাহলে বাকি কত থাকছে? তাহলে 20 বিযুক্ত 5 সমান 15 জন। তাহলে এই 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কতদিন চলবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে কি ভাষাটা দেব? প্রথমে লিখব 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিন চলে।
একজন ছাত্রীর 150 কিগ্রা আটা নিশ্চয়ই বেশি দিন চলবে, কারণ 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিন চলছে। তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিনের থেকে বেশি দিন চলবে। তাহলে যখনই বেশি হবে তখন কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 30 গুণিত 20। আচ্ছা, একজন ছাত্রের 1 কিগ্রা আটা তাহলে কম দিন চলবে। তাহলে এক্ষেত্রে কম দিন হলে মানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 30 গুণিত 20/150। এবার দেখো, এরপরে 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা আরও কম দিন চলবে। তাহলে 30 গুণিত 20/150 গুণিত 15। আচ্ছা, 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা তাহলে বেশি দিন চলবে, এই জন্য গুণ হবে উপরে। 30 গুণিত 20 গুণিত 120/150 গুণিত 15। একটু কাটাকাটি করে নেব। দেখো, 15 2 30। আচ্ছা, এখানে 150-এর একটা শূন্য কাটবো আর 20-এর একটা শূন্য কাটবো। আর আমরা জানি 15 8 120, এক চান্সে কেটে দেবো। তাহলে কত হচ্ছে? 2 2 4 8 32। তাহলে কত হচ্ছে? 32 দিন। অতএব কি বের করতে বলেছে? যে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের আর কতদিন চলবে। অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লেখো। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে লেখো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আগে পূর্ণ সংখ্যাগুলি লিখে নেব। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো, তোমরা জানো পূর্ণ সংখ্যাগুলি কি কি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? এবং মৌলিক সংখ্যাগুলি আছে মৌলিক সংখ্যাগুলি হলো কি কি? তাহলে এদের মধ্যে কোনটা মৌলিক? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা আর 7 মৌলিক সংখ্যা। আচ্ছা, মোট পূর্ণ সংখ্যা তাহলে কটা আছে বলো তো? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা মোট পূর্ণ সংখ্যা আছে। আর এদের মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? 4টা। তাহলে লিখে নেব মোট পূর্ণ সংখ্যা সমান 10টি। আর মোট মৌলিক সংখ্যা কটা আছে? মোট মৌলিক সংখ্যা আছে সমান 4টি। প্রশ্ন কি বলেছে দেখো, যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে। অতএব এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ কি মোট পূর্ণ সংখ্যার মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে। তাহলে মোট মৌলিক সংখ্যা আছে 4টা। তাহলে 10টার মধ্যে 4টা পূর্ণ সংখ্যা। তাহলে কত লিখব? 4/10 অংশ। কাটাকাটি করে নেব। 2 দিয়ে 4 2 5 10 সমান 2/5 অংশ হয়েছে। তাহলে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা আছে 2/5 অংশ হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি। অখিলবাবুর অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাগে ভাগ করে দেন। তাহলে অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলে মেয়ের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে আমরা জানি না অখিলবাবুর মোট কত সম্পত্তি রয়েছে। ধরে নেব, মনে করি অখিলবাবুর মোট সম্পত্তি তার কত রয়েছে? 1 অংশ। এবার বলছে পাড়ার লাইব্রেরিতে কত অংশ দান করেন? তার সম্পত্তির 1/4 অংশ। আচ্ছা, তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করেন
তাহলে সম্পত্তি, মোট সম্পত্তি 1 এর 1/4 অংশ, অর্থাৎ 1 গুণিতক 1/4 অংশ, তাহলে সমান 1/4 অংশ। আচ্ছা, লাইব্রেরিতে দান করার পরে অবশিষ্ট কত রয়েছে কি করে পাবো? তাহলে বাকি সম্পত্তিটা 1 থেকে বিয়োগ করে দেব, অর্থাৎ মোট সম্পত্তি থেকে বাদ দিতে হবে। বাকি সম্পত্তি সমান 1 বিযুক্ত 1/4 অংশ। আচ্ছা, লসাগু করে নেব 4, তাহলে 1 4 4 বিযুক্ত 1 অংশ সমান 3/4 অংশ। দেখো এই 3/4 অংশের মধ্যে কি বলছে, এই 3/4 অংশের 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে স্ত্রীকে কত দেন? স্ত্রীকে দেন 3/4 এর 1/6 অংশ, তাহলে সমান কত? 3/4 গুণিতক 1/6 অংশ, 3 2 6 কাটাকাটি করে নিলাম, তাহলে কত হচ্ছে? 1/8 অংশ তিনি স্ত্রীকে দেন। এই স্ত্রীকে দেওয়ার পরে বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে স্ত্রীকে দেওয়ার আগে বাকি সম্পত্তি ছিল 3/4 অংশ, এই 3/4 এর 1/8 অংশ স্ত্রীকে দিয়ে দিয়েছেন, তাহলে বাকি আর কত রয়েছে? অবশিষ্ট সম্পত্তি কত রয়েছে? আর অবশিষ্ট সম্পত্তি সমান, তাহলে 3/4 থেকে 1/8টা বিয়োগ করতে হবে, 3/4 বিযুক্ত 1/8 অংশ। এখানে তাহলে 4 আর 8 লসাগু করে নেব, 4 কে 4 4 2 8, তাহলে 4 গুণিতক 2 সমান 8, 8 হচ্ছে তাহলে লসাগু। তাহলে 4 2 8, 3 2 6 বিযুক্ত 1 অংশ, তাহলে সমান কত হচ্ছে? তাহলে সমান হচ্ছে 6 থেকে 1 গেলে 5, 5/8 অংশ। এই সম্পত্তিটা স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট রয়েছে। এবার কি বলেছে, যে এই অবশিষ্ট অংশটা 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি পেলে? তাহলে অতএব 2 ছেলের প্রত্যেকে পাবে, বা লিখব 2 ছেলের প্রত্যেকে দিলেন, প্রত্যেককে দিলেন, তাহলে 5/8কে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, অংশ সমান 5/8 গুণিতক 1/2 সমান 5/16 অংশ হয়েছে। তাহলে এখানে উত্তরটা একটু ভালো করে লিখে দিতে হবে লাস্টে। তাহলে অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলাম, লিখে নেব। অতএব তাহলে অখিলবাবু স্ত্রীকে 1/8 অংশ, 1/8 অংশ এবং 2 ছেলের প্রত্যেককে 5/16 অংশ করে সম্পত্তি দিলেন। হয়ে গেছে। এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটি সাজেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।